তো আমাদের আজকের টপিক হচ্ছে বাস্তব সংখ্যা। আজকে আমাদের টপিক হচ্ছে বাস্তব সংখ্যা। আপনারা খাতা কলম নিয়ে বসে পড়েন, আমরা শুরু করছি ইনশাল্লাহ। তো বাস্তব সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকেই সাধারণত বলতেছে বাস্তব সংখ্যা। তো আমরা প্রত্যেকটা ডেফিনেশনে যাব, মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি, এগুলো সবকিছু ডেফিনেশনে যাব, তাহলে আমাদের ক্লিয়ার হবে। এবং পরীক্ষায় বাস্তব সংখ্যা ও অসমতা থেকে অনেক এমসিকিউ আসে এবং এগুলো খুবই বেসিক জিনিসপত্র আজকে আমরা দেখব। তো বেসিক থেকে যদি শুরু করি একবারে, যে বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে সাধারণত আমরা বাস্তব সংখ্যা বলে থাকি। তো মূলদ সংখ্যা কাকে বলে? আমরা যদি মূলদ সংখ্যা ডেফিনেশনে যেতে চাই, মূলদ সংখ্যা কাকে বলে আমরা দেখব পি বাই কিউ আকারে যেসব সংখ্যাকে প্রকাশ করা হয় এবং কিউ সমন্বয় শূন্য এবং পি আর কিউ হবে পরস্পর সহমৌলিক, পরস্পর সহমৌলিক। এই ধরনের সংখ্যাকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। তো ডেফিনেশন থেকে আসলে বুঝতে পারবো যে আসলে মূলদ সংখ্যাগুলো কি কি। তো পি বাই কিউ, অবশ্যই পি আর কিউ কে এই দুটোকে হতে হবে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আবার জানি দুই প্রকার, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, পূর্ণ সংখ্যা দুইটা হচ্ছে আমাদের সাধারণত পূর্ণ সংখ্যা, এই দুইটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো কিউ ডাজন্ট ইকুয়াল জিরো কেন লেখা আছে এখানে? কিউ যদি জিরো হয়ে যায় তাহলে এটা অসংজ্ঞায়িত, কিছু কিছু ক্ষেত্রে বলা যেতে পারে ইনফিনিটি, আবার কিছু কিছু ক্ষেত্রে বলা যেতে পারে অনির্ণয়। এই টপিক নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। তো কিউ যদি জিরো হয় তাহলে স্বাভাবিকভাবে আমরা যেটা জানি এটা হচ্ছে অনির্ণয় বা অসংজ্ঞায়িত। পি আর কিউ পরস্পর সহমৌলিক। সহমৌলিক জিনিসটা কি, এটা আমাদের বুঝতে হবে। সহমৌলিক জিনিসটা কি? ধরলাম 4 আর 6 দুটো সংখ্যা, 4-এর গুণনীয়ক কি হচ্ছে 1 2 4, 6-এর গুণনীয়ক কি হচ্ছে 1 2 3 6। তো মনে রাখবো এক শুধুমাত্র যাদের কমন সংখ্যা এক তারাই হচ্ছে সহমৌলিক। এক বাদে যদি অন্য কোনো ফ্যাক্টর আসে, যেই সংখ্যা দুইটা আমার দুটি সংখ্যারই কমন পার্ট, তারা কখনোই সহমৌলিক সংখ্যা নয়। যেমন এইখানে 4-এর গুণনীয়ক হচ্ছে 1 2 4, 6-এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 6। তো আমরা দেখছি দুইখানে এক আছে, ওকে সহমৌলিক, বাট 2 এখানেও আছে এখানেও আছে। তো আমি আগেই বলেছি যে সহমৌলিকের ডেফিনেশন অনুযায়ী দুইখানেই শুধুমাত্র এক ব্যতীত কোনো ধরনের সংখ্যা থাকবে না। যদি তাই থাকে তাহলেই সেটা হয়ে যাবে অসহমৌলিক, সহমৌলিক হবে না। আপনারা দ্রুত ক্লাসে শেয়ার করেন, আমরা তাহলে আরো দ্রুত ক্লাসে মুভ করতে পারবো। আমরা ইনশাল্লাহ পিডিএফ দিয়ে দেবো ক্লাস শেষে, আপনারা দ্রুত শেয়ার করতে পারেন। ঠিক আছে, তো আমরা দেখলাম যে সহমৌলিকের সংজ্ঞা বা ডেফিনিশনটা কি। তো পি বাই কিউ অবশ্যই সেটাকে পরস্পর সহমৌলিক হতে হবে এবং কিউ সমন্বয় শূন্য হলেই সেটা হবে আমাদের মূলদ সংখ্যা। আচ্ছা, মূলদ সংখ্যা আবার দুই ভাগে বিভক্ত করা যেতে পারে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ। অবশ্যই দেখতে পাচ্ছি পি বাই কিউ ভগ্নাংশ এবং বলছি পূর্ণ সংখ্যা। পি বাই কিউ কে অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে। পূর্ণ সংখ্যা আবার তিন ধরনের, ধনাত্মক, শূন্য এবং ঋণাত্মক। এইখানে খুব সুন্দর এবং খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ বলা যেতে পারে। পূর্ণ সংখ্যা ধনাত্মক হতে পারে, পজিটিভ ইন্টিজার, ঋণাত্মক হতে পারে, নেগেটিভ ইন্টিজার। আর শূন্য, শূন্য পূর্ণ সংখ্যা, কিন্তু শূন্যর আলাদা একটা ডেফিনিশন আছে। শূন্যকে বলা হয়, এটা পরীক্ষা অনেকবার আসে, আমরা নোট করে রাখবো ইনশাল্লাহ, অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা।
অঋণাত্মক সংখ্যা। শূন্য আর এই শূন্য আর ধনাত্মককে সাধারণত অঋণাত্মক সংখ্যা বলা হয়, কিন্তু খুবই স্পেসিফিক্যালি শূন্যকে বলা হচ্ছে আমাদের কি অঋণাত্মক সংখ্যা। তাহলে দেখলাম মূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। বাস্তব সংখ্যা দেখলাম। তাহলে মূলদ সংখ্যা ডেফিনেশন কি জানলাম? পি বাই কিউ আকারে থাকতে হবে এবং কিউ সমন্বয় 0, এবং পি আর কিউ পরস্পর সহমৌলিক। সহমৌলিকের সংখ্যা কি জানলাম? সহমৌলিকের সংখ্যা আমরা জানলাম যে এক ব্যতীত অন্য কোনো ধরনের সংখ্যা যেটা দুইটা সংখ্যার কমন পার্ট সেটা থাকা যাবে না, শুধুমাত্র একই আছে দুই সাইডে কমন, এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের সহমৌলিক। আচ্ছা, অমূলদ সংখ্যা কি? অমূলদ সংখ্যা হচ্ছে যেগুলো সাধারণত পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, সম্পূর্ণ উল্টাটা হবে, এটা পূর্ণ সংখ্যা হবে না এবং রিপিটেশন ঘটবে না। আমরা সামনে আরো দেখতে পারবো অমূলদ সংখ্যার আর মূলদ সংখ্যার আরো কিছু ডেফিনিশন আছে। যেমন মূলদ সংখ্যাকে হতে হলে কি হতে হবে? পূর্ণবর্গ। পূর্ণবর্গ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা। তারপরে আমরা পৌনঃপুনিক পড়েছি। পৌনঃপুনিক বলতে কি? রিপিটেশন ঘটায়, যেটা রিকারিং, ইংলিশ টার্মটা হচ্ছে রিকারিং। হ্যাঁ, আমরা যদি দেখি আমরা পরের পেজে যেতে পারি, পূর্ণ সংখ্যা আগে পরের পেজে যেতে পারি। এখানে পূর্ণ সংখ্যা থাকলো, আরেকটা দেখবো কি পৌনঃপুনিক আছে। পৌনঃপুনিক আছে আছে এমন সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যার বর্গ, এটা হচ্ছে পূর্ণবর্গ। এখানে একটা জিনিস দেখব, 0 বর্গ 0, 1 বর্গ 1, 2 বর্গ 4। এখানে দেখেন পূর্ণবর্গ সংখ্যার এখানে 0 আছে, 1 আছে, 4 আছে, 2 আর 3 কিন্তু নেই, মিসিং। তার মানে 2 আর 3 কিন্তু আমার পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 2 আর 3 যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়, আমরা সামনে দেখতে পারবো এই 2 আর 3 যদি আমি √2 বলি, এটা কি ধরনের সংখ্যা হতে পারে, বা √5 বা √6 কি ধরনের সংখ্যা হতে পারে? বলছে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে মূলদ সংখ্যা। প্রথম কথা, 2 কি আমার পূর্ণ সংখ্যা? ঠিক আছে, পূর্ণ সংখ্যার পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা, এবং পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নয় এমন সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে √2 এটা কি পূর্ণবর্গ? 2 কি আমার পূর্ণবর্গ? অবশ্যই না। আমি দেখলাম আমি এখানেই দেখলাম 2 এর বর্গমূল হচ্ছে 4, কিন্তু 2 কোন সংখ্যাকে বর্গ করলে কি আমরা 2 পাই? অবশ্যই না। তাহলে √2 এটা কি আমার পূর্ণবর্গ নয় এমন সংখ্যা বর্গমূল, এটা কি হচ্ছে অমূলদ হয়ে যাচ্ছে। √2, √5 এগুলো যেগুলো সাধারণত রিপিটেশন ঘটবে না। √2 করলে সম্ভবত আপনারা যদি ক্যালকুলেটর একটু দেখেন 141 এরপর আসতে থাকবে, রিপিটেশন ঘটবে না। এই সংখ্যাগুলো হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তাহলে মূলদ আর অমূলদের বেসিক জিনিসটা হচ্ছে, মূলদ সংখ্যাতে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং কিউ সমন্বয় 0 যেটা দেখলাম, আর পি আর কিউ হচ্ছে পরস্পর সহমৌলিক। এরপর কি দেখলাম? পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে মূলদ সংখ্যা, যা আমরা দেখলাম। এরপর কি? পৌনঃপুনিক আছে, অর্থাৎ পুনরাবৃত্তি হচ্ছে, রিপিটেশন ঘটছে কোনো একটা সংখ্যা। যেমন যদি আমরা এমন একটা সংখ্যা পাই যেটা 0.333333 চলতে থাকবে, শেষ নেই, এইটাকে যেহেতু রিপিটেশন ঘটতেছে, এটা শেষ নেই, পৌনঃপুনিক দ্বারা চিহ্নিত করি। তো এই পৌনঃপুনিক এটাকে রিকারিংও বলে ইংলিশে, বা এটা হচ্ছে পৌনঃপুনিক, বাংলায় পৌনঃপুনিক বলে। পৌনঃপুনিক এই যে রিপিটেশন ঘটতেছে, রিপিটেশনটা থামানোর জন্য পৌনঃপুনিক ইউজ হচ্ছে। তাহলে যেই সংখ্যাগুলো রিপিটেশন ঘটবে বা পৌনঃপুনিক থাকবে, সেগুলো হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা কি? যেই সংখ্যাগুলো রিপিটেশন ঘটবে না, সেগুলো হচ্ছে আমাদের অমূলদ। এখানে আসি আমরা, অমূলদ সংখ্যা 1/2, 1/2 এটা হচ্ছে একটা কি অমূলদ সংখ্যা।
0.3 -5 এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে, মূলদ সংখ্যা ডেফিনেশনে হাফ বলতে কি p/q আকারে প্রকাশ করা যায়, 1/2 এটা কি আমাদের মূলদ সংখ্যা। 0.3 এখানে পৌনঃপুনিকটা দেখানো হয়নি, এটা হচ্ছে মূলদ সংখ্যা। -5 এটা হচ্ছে আমাদের নেগেটিভ ইন্টিজার বা নেগেটিভ পূর্ণ সংখ্যা। নেগেটিভ পূর্ণ সংখ্যা যদি আমরা দেখি -5 p/q আকারে প্রকাশ করা যেতে পারে কিভাবে, 5/1 ভগ্নাংশ আকারে প্রকাশ করা যেতে পারে। নেগেটিভ সমস্যা নেই, কারণ আমরা পড়ছি যে পূর্ণ সংখ্যা ধনাত্মক, শূন্য এবং ঋণাত্মক সংখ্যা হতে পারে। তো নেগেটিভ ইন্টিজার বা ঋণাত্মক সংখ্যা হচ্ছে আমাদের কি যদি p/q আকারে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে আমাদের কি মূলদ সংখ্যা। তো কিউ দ্বারা এটা আসলে মূলদ সংখ্যাকে প্রকাশ করা হয়েছে, অমূলদ সংখ্যা দেখবো এখন। অমূলদ সংখ্যা কি, √2 এর ভ্যালু কত, 1.41, তারপর চলতে থাকবে, প্রত্যেকটা সংখ্যা রিপিটিশন ঘটবে না এখানে। দেন পাই, তারপরে ই, এই মানগুলো যদি দেখেন রিপিটিশন কোনো ঘটবে না, অর্থাৎ 0.3333, 0.777 এরকম কোনো কিছুই ঘটবে না। এই সংখ্যাগুলো কি আমাদের অমূলদ। তারপর আসতেছি আমাদের পূর্ণ সংখ্যা। এই যে ঋণাত্মক ধনাত্মক সকল সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এই যে নেগেটিভ ইন্টিজার থেকে পজিটিভ ইন্টিজার শূন্য সহ, এগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তো আমরা এখন এমসিকিউতে যাব, এমসিকিউতে গেলে আমরা আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এমসিকিউতে যাবো এখন আমরা। তো √2 কোন ধরনের সংখ্যা, আমরা একটু আগে বললাম যে p/q আকারে প্রকাশ করা যায় এবং কিউ সমন্বয় শূন্য এবং p/q দুই ধরনের মানে p/q হচ্ছে পরস্পর সহমৌলিক, এবং বলছি কি যে তারা কখনো রিপিটিশন ঘটবে এমন ধরনের সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু √2 একটু আগে দেখে আসলাম 1.41 চলতে থাকবে। এবং আরেকটা এখানে সংজ্ঞা ব্যাখ্যা দেওয়া যেতে পারে যে দুই কি পূর্ণবর্গ সংখ্যা, কোন সংখ্যাকে বর্গ করলে কি 2 পাই? অবশ্যই না। এটা সুন্দর ডেফিনেশন যেটা বলা আছে, একটা রুল বললাম একটু আগে, যে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নয় এমন সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। অর্থাৎ 2 কিন্তু এটা পূর্ণবর্গ না, কোন সংখ্যাকে স্কোয়ার করে 2 আসে না, এটা পূর্ণবর্গ সংখ্যা না, এমন সংখ্যার বর্গমূল সেটা হচ্ছে কি আমার অমূলদ সংখ্যা। এটা হবে আমার গ নাম্বারটা, এটা হচ্ছে আমার গ নাম্বার অমূলদ সংখ্যা। পরেরটাতে যাব। অমূলদ সংখ্যা আছে। আচ্ছা, এখন √2 × √18 এটা একটু ভেঙে করতে হবে। আমরা যদি এখন করি এখানে √2 × √18, খুব ভালোভাবে খেয়াল করবেন। হ্যাঁ, √2 থাকবে, √18 বলতে কি 9 × 2, 9 × 2, √2 থাকলো, 9 × 2 বলতে কত, √9 × √2, এখানে √2 আর এখানে √2, এই দুটো আগে লিখবো। আর √9 করলে কত হচ্ছে, 3 হচ্ছে। √2 আর √2 গুণ করলে কত হচ্ছে, 2 হচ্ছে 3, 6। তো এটা হবে 6 দেওয়া আছে। তো এটা অবশ্যই মূলদ সংখ্যা, p/q আকারে নিচে প্রকাশ করা যাচ্ছে। এরপরে নিচের কোনটি মূলদ সংখ্যা? √2 একটু আগে দেখলাম, অবশ্যই এটা অমূলদ। কেন? পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল কি অমূলদ সংখ্যা। 3 আমরা একটু আগে দেখছি 0 স্কোয়ার 0, 1 স্কোয়ার 1, 2 4,
এখানে কি মিসিং 2 আর 3, অর্থাৎ 2 3 এবং যদি আমরা 3 স্কোয়ার যাই 9, এখানে কি নাই 5 6 7, 2 3 5 6 7, এগুলো কি আমার পূর্ণবর্গ সংখ্যা? অবশ্যই না। কোন সংখ্যাকে স্কোয়ার করলে কি 2 3 5 6 7 বর্গ করলে কি আমরা এগুলো পাই? অবশ্যই পাই না। তাহলে পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল কি হচ্ছে? অমূলদ সংখ্যা। 2 পূর্ণবর্গ সংখ্যা না, দেখলাম টেকনিক। 3 পূর্ণবর্গ সংখ্যা অবশ্যই না। রুট 9, 9 কি আমার পূর্ণবর্গ সংখ্যা? অবশ্যই। 3 কে স্কোয়ার করলে তো আমি 9 পাই। তাহলে রুট 9 মানে কি 3, 3 কি আমার অবশ্যই মূলদ সংখ্যা। আর রুট 5 অবশ্যই যে 5, এটা কি পূর্ণবর্গ সংখ্যা? না। তাহলে 2 3 5 পূর্ণবর্গ সংখ্যা নয়, ডিরেক্ট 9 পূর্ণবর্গ সংখ্যা, এবং পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে মূলদ সংখ্যা। আমরা যখন এরকম এমসিকিউ দেওয়া থাকবে ডিরেক্ট আমরা দেখব যে পূর্ণবর্গ সংখ্যা কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়, দেখে রুটের জন্য মূলদ অমূলদ সংখ্যাগুলো খুব সিম্পলি করে যেতে পারবো ইনশাল্লাহ। আমরা পরের স্লাইডে যাব। ঠিক আছে, এটা মাঝে মাঝে প্রবলেম করছে। হ্যাঁ, এটা শেষ। এখানে তাহলে গেল। তো মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যার যোগফল সর্বদা কোন ধরনের সংখ্যা? হ্যাঁ, মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যার যোগফল সর্বদা কোন ধরনের সংখ্যা? এটা হচ্ছে সাধারণত আমাদের অমূলদ সংখ্যা। আমরা যদি যোগ করতে যাই, একটা মূলদ সংখ্যা 5, আরেকটা অমূলদ সংখ্যা ধরলাম রুট 2, আমি যদি যোগ করতে যাই এটা, তাহলে 5 প্লাস 1.41 চলতে থাকবে। তো এটা যোগ করে যেই ভ্যালুটা এখানে আসবে, ক্যালকুলেটর নিয়ে দেখতে পারেন, অবশ্যই সেটা রিপিটেশন ঘটবে না। 5 প্লাস রুট 2 অর্থাৎ একটা মূলদ সংখ্যা আর একটা অমূলদ সংখ্যা। কিভাবে এটা মূলদ সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, আর এইটা অমূলদ সংখ্যা কিভাবে? পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল। সো মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা যখন আমি যোগ করে এমন একটা সংখ্যা পাবো যেই সংখ্যাটা আমার রিপিটেশন ঘটবে না, অর্থাৎ পৌনঃপুনিক লিখতে পারবো না। ক্যালকুলেটর দিয়ে করে দেখবেন যে এটা রিপিটেশন দশমিকের পর এমন কিছু একটা সংখ্যা এখানে আসবে যেটার আমার রিপিটেশন চলবে না, লাইক 2.34561923 এরকম চলতে থাকবে। ক্যালকুলেটর দিয়ে দেখতে পারেন যে এই সংখ্যাগুলো আসলে হচ্ছে অমূলদ। তো কোনো ধরনের যখন এরকম সংখ্যা বা সংজ্ঞা দিবে, ডেফিনিশন দিবে যে এটা কোন ধরনের সংখ্যা সর্বদা, তখন আমরা এক্সাম্পলে যাব। এক্সাম্পলে যে দেখব আসলেই ওই সংখ্যাটা কোনটাকে স্যুট করতেছে বেশি, সেটা হবে আমার আনসার। খুবই ইজি। আমরা নেক্সট স্লাইডে যাবো ইনশাল্লাহ। এটা অমূলদ সংখ্যা। এটা √3 × √12। অবশ্যই এই ধরনের ম্যাথ একটু আমাদের করতে হবে। কি হবে এটা? √3 তো √12 বলতে কি বোঝাচ্ছে? 4 × 3 লেখা যায়, রাইট? √3 × √4 × √3। এই যে √3 গুণ করলে হয় 3, আর √4 হচ্ছে 2, 6 অবশ্যই কি মূলদ সংখ্যা 6। √15 তো না, এটা হবে 6। এরপরে 22/7 কোন ধরনের সংখ্যা? এটা আমরা মনে রাখবো যখনই, এটাও কিন্তু আমাদের
পি বাই কিউ আকারে আছে, কিন্তু এটা যখন আমরা ভাগ করে দেখব যে এটা রিপিটেশন ঘটতেছে কিনা, আমরা এটা এটা আরো ক্লিয়ারলি করব সামনে। আচ্ছা 22.2/7, সো জিরো। আবার যদি 3 নেই, 1 নেই এখানে, 3 0, 4 নেই, 2 0, then 6 0, 3.142 আসছে, 7 4 0, 3.1428। আবার এটা রিপিট হতে থাকবে, 3 5 5 0। এরপর আবার দেখব এই সংখ্যাটা রিপিটেশন ঘটতে থাকবে। আমরা যদি এটা আরো ক্লিয়ারলি দেখতে চাই, 7 আমাদের লাস্ট কোথায় গেছে, লাস্ট গেছে এখানে 5 0, 5 0তে গেছে, 22/7। এখানে আমাদের লাস্ট চলছে 50 পর্যন্ত, 50 পর্যন্ত গেছে, অ্যান্ড এই পাশে ছিল কত, 3.14285। তো আমরা যদি এখন আরো আগে যে থাকি, 50 এখানে, সাত 3 0, আবার রিপিট হচ্ছে 4 2 0, আবার রিপিট হবে সেম আগের মতোই 0, অর্থাৎ 3.1428 পর্যন্ত সম্ভবত এই পর্যন্ত রিপিট হতে থাকবে। যেহেতু 1 থেকে এই পর্যন্ত আপনারা খেয়াল করেন, 3.14285 7 142.857 এরকমভাবে রিপিট হতে থাকবে, রিপিট হতে থাকবে। অর্থাৎ যদি কোনো সংখ্যা রিপিটেশন ঘটে 0.3333 0.3 দ্বারা 3 উপর পৌনঃপুনিক দেই, তাহলে সংখ্যাটা যদি এমন হয় 5.267267, তখন আমরা কি করি, 5.267 প্রথমটা আর শেষে পৌনঃপুনিক দেই, কারণ তিনটা সংখ্যায় রিপিটেশন ঘটতেছে। একটা সংখ্যা হলে শুধু একটা, যদি দুইটা সংখ্যার রিপিটেশন ঘটে তাহলে দুইটা সংখ্যা, আর যদি তিনটা সংখ্যার রিপিটেশন ঘটে তাহলে প্রথম আর শেষ সংখ্যাটা লিখে তার উপর পৌনঃপুনিক দেই। এইখানে দেখবো 22/7, এইটার আমার রিপিটেশন ঘটতে থাকবে কোন পর্যন্ত, অবশ্যই করলে দেখতে পারবেন 1 থেকে সম্ভবত 5 পর্যন্ত রিপিটেশন ঘটবে, 3.14285 রিপিট ঘটতে আসে। তো যেহেতু এটা রিপিটেশন আছে, পৌনঃপুনিক আছে, তো আমরা পড়ছি যে সংখ্যাগুলোতে পৌনঃপুনিক সংখ্যা, যে সংখ্যাগুলো এবং রিপিটেশন ঘটে, রিকারিং চিহ্ন বা পৌনঃপুনিক চিহ্ন বসে, সেই সংখ্যাগুলো হচ্ছে কি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা অবশ্যই এটা অমূলদ না, কারণ অমূলদ হচ্ছে রিপিটেশন ঘটবে না, স্বাভাবিক সংখ্যা না, পূর্ণ সংখ্যা না, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ নয়। 7 নম্বর পাই। পাই পাইয়ের ভ্যালু কত, 3.1415, এরপর চলতে থাকে 8723। এইটা কি কোনো রিপিটেশন আছে, ইচ্ছা মতন চলতে থাকে। পাইয়ের অ্যাকচুয়াল ভ্যালু আমার আপাতত পড়ছে না, কিন্তু 3.14587623 এরকম চলতে থাকে। এখানে কোথাও রিপিটেশন ঘটে না, যেহেতু কোনো রিকারিং চিহ্ন বা রিপিটেশন ঘটে না এই ধরনের সংখ্যা, অর্থাৎ পৌনঃপুনিক নেই, এই ধরনের সংখ্যা আমরা কি জানতাম, অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা প্রথম স্লাইডে আমরা পড়ে এসেছি, পাই, ই, এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে অমূলদ, কারণ এগুলোতে কখনো রিপিটেশন আমার ঘটতেছে না, সংখ্যাগুলো চলতে আছে, অসীম চলতেছে। এটা তাহলে কি অমূলদ।
এরপরে √2 প্লাস √8 এটা দেখবো আমরা। √8 মানে কি 4√2। 4√2 বলতে কি বোঝাচ্ছে √2 প্লাস 4 × 2 2√2। এটা যদি যোগ করি তাহলে কি আসবে 3√2। দুইটা √2 আর একটা যোগ করলে 3√2। √2 প্লাস √8, √2 তো √2 থাকলো, √8 বলতে কি বুঝি 2√2। কিভাবে √8 4 × 2 √4 means 2 আর √2 থেকে গেল, তো এটা 2√2। দুইটা 2√2 আর একটা 2√2 যোগ করলে তিনটা 2√2 আসে, এটা আমাদের অ্যান্সার। এর পরের স্লাইডে যদি যাই, এটা কি ধরনের সংখ্যা এটা আমরা দেখব এখন। 0.142857 142,857 কোন ধরনের সংখ্যা দেখুন, খুব ভালোভাবে খেয়াল করুন। 0.142857 আবার 142,857 ডট ডট রিপিটেশন ঘটতেছে। কতটুকু অংশে রিপিটেশন ঘটতেছে? 1 থেকে এই যে 142,857, আবার দেখেন 142,857, অর্থাৎ এতটুকু অংশের রিপিটেশন ঘটতেছে। আমরা কি শিখছি? যতগুলো সংখ্যা রিপিটেশন ঘটবে ঠিক ততগুলো সংখ্যার উপর, অর্থাৎ একটা সংখ্যার উপর যদি পৌনঃপুনিক দেই তাহলে ওই সংখ্যাটার রিপিটেশন যেমন ঘটে 5 5 5 চলতে থাকে। দুইটা সংখ্যার ক্ষেত্রে হয় কি দুইবার চলবে 5 5 5 5 5 5। যদি তিনটা সংখ্যার ক্ষেত্রে হয় কি দেখছিলাম, ধরেন 6.231 2314 231 6. যেহেতু তিনটা সংখ্যা হচ্ছে তিনটা সংখ্যার উপরই দেওয়ার দরকার নেই, 2 3 1 প্রথমটা শেষটাতে দিই পৌনঃপুনিক। এটা বেসিক আসলে যে পৌনঃপুনিকটা কোথায় বসাবো। যদি শুধু আমাদের 6.2 এমন হতো 6.22222 একটা সংখ্যার উপর পৌনঃপুনিক। যদি দুইটা সংখ্যা রিপিটেশন ঘটতো 6.23 23 23 তাহলে কি লিখতাম 6.23 এর উপর পৌনঃপুনিক। আর তিনটা সংখ্যার যেহেতু হয়েছে তাহলে প্রথম সংখ্যাটা আর শেষ সংখ্যাটার উপর পৌনঃপুনিক বসবে। এটা হচ্ছে বেসিক। তো এইখানে আমরা দেখলাম যে 0.142857 আবার 142,857 দশমিক দেখলে ভয়ের কোনো কিছু কারণ নেই, আমাদের শুধু মনে রাখতে হবে যে পৌনঃপুনিক বসে কিনা। পৌনঃপুনিক কখন বসে? যখন কোনো একটা সংখ্যার পুনরাবৃত্তি ঘটে বা রিপিটেশন ঘটে। এইখানে রিপিটেশন ঘটছে কার 142,857 আবার 142,857, এই যে সংখ্যাটা ডাবল আসছে চলতে থাকবে। তাহলে 1 2 3 4 5 6 3 4 5 6টা সংখ্যা পর্যন্ত রিপিটেশন আসছে। তাহলে এটা কি লেখা যেতে পারে? এই সংখ্যাটা কি হবে 0.142,857। যেহেতু 1 থেকে 7 পর্যন্ত 142,857 রিপিটেশন আসতেছে, প্রথম সংখ্যাটার উপর একটা পৌনঃপুনিক আর 2857 শেষ সংখ্যার উপর একটা পৌনঃপুনিক বসবে। তো শুধু মনে রাখতে হবে যে রিপিটেশন ঘটছে কিনা। আমরা বেসিক ডিটেলস গেছি, বাট যদি দেখেন একবারেই সময় কম থেকে এমসিকিউতে দেখবেন যে আসলে রিপিটেশন ঘটতেছে কিনা। যেহেতু রিপিটেশন ঘটতেছে 142,857 142,587 তার মানে পৌনঃপুনিক বসবে। তাহলে যেইগুলো সংখ্যাগুলোতে পৌনঃপুনিক বসে বা রিপিটেশন ঘটে সেই সংখ্যাগুলো আমার কি মূলদ সংখ্যা। এখানে কোনো ধরনের কনফিউশন রাখা যাবে না। ঠিক আছে, এর পরের স্লাইডে যাব আমরা। নিচের কোনটি অমূলদ সংখ্যা নয়? কোনটি অমূলদ সংখ্যা নয়?
তাহলে অমূলদ সংখ্যা নয় মানে কি মূলদ সংখ্যা। পরীক্ষার হলে ভালোভাবে দেখবো কি চাইছেটা কি, কোনটি নয় কোনটি, এগুলো ভালোভাবে খেয়াল করবো। যেহেতু বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা নয়, তার মানে কি মূলদ সংখ্যা। তাহলে আমরা এখানে সহজভাবে মূলদ সংখ্যা কোনটা সেটা খুঁজবো। অমূলদ সংখ্যার ডেফিনেশন সেটার সাথে মিলতেছে না এইভাবে খুঁজতে পারি, আবার ডিরেক্ট অমূলদ সংখ্যা নয় মানে মূলদ সংখ্যা খুঁজবো। ঠিক আছে, √2 আমরা এর আগে দেখে এসেছি 141 চলতে থাকে, রিপিটেশন ঘটে না, এটা অমূলদ সংখ্যা। আমার চাইছে অমূলদ সংখ্যা নয়, মূলদ সংখ্যা চাইছে, তাহলে এটা হবে না। √3 এটাও রিপিটেশন ঘটতে থাকে, আমি করে দেখি এটাও রিপিটেশন ঘটতে থাকবে, ক্যালকুলেটর দেখতে পারেন এটা রিপিটেশন ঘটতে থাকবে। বা সহজ সংখ্যায় যদি আপনার কাছে ক্যালকুলেটর না থাকে, খুবই ইজি, 2 পূর্ণবর্গ সংখ্যা বর্গমূল, 2 কি পূর্ণবর্গ সংখ্যা না, পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল কি অমূলদ সংখ্যা, যেভাবে পড়ে আসছে। √3 3 কি পূর্ণবর্গ সংখ্যা না, যেহেতু কোন সংখ্যার বর্গ 3 না, সেহেতু পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নয় এমন সংখ্যাগুলো কি পড়ছিলাম অমূলদ সংখ্যা। তাহলে 2 সেভাবে হচ্ছে না, 3ও হচ্ছে না, পূর্ণবর্গ সংখ্যা নয়। 5-এ আসি, পরে আসতেছি। 5 কি আমার পূর্ণবর্গ সংখ্যা? অবশ্যই না, একটু আগে দেখে আসছি যেহেতু পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নয় এমন সংখ্যাগুলো হচ্ছে অমূলদ। চাইছে অমূলদ সংখ্যা নয়, অর্থাৎ মূলদ সংখ্যা চাইছে। √4 কি আমার পূর্ণবর্গ সংখ্যা নয়? অবশ্যই, 2 স্কোয়ার করলে 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে মূলদ সংখ্যা, আর পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নয় এমন সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। সো এখানে √4 অর্থাৎ 2 আমার কি মূলদ সংখ্যা। p/q আকারে প্রকাশ করা যায় এবং p আর q পরস্পর সহমৌলিক, যেখানে q ডাজন্ট ইকুয়াল টু 0। আমরা পরেরটাতে যাচ্ছি। ধরো এখানে দেওয়া ছিল, আচ্ছা এখন সরল করলে কত হয়? এটাও আসছিল √5 - 2। সরল করলে কি ধরনের হয় আমরা চেক করব। অলওয়েজ মনে রাখবো যখন এই ধরনের সংখ্যা থাকবে, ল বা হরে, রুট জাতীয় কোনো কিছু হরে যখন থাকবে, আমরা চেষ্টা করব রুট সম্বলিত যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে, রুটটাকে যেন আমরা উঠাইতে পারি। আমরা বেসিক্যালি এটাই চেষ্টা করব, যে যেগুলোতে রুট আছে সেই সংখ্যাগুলোকে উঠানোর চেষ্টা করব। যেহেতু এখানে √5 - 2 কিভাবে উঠানো যেতে পারে? অবশ্যই এর অনুবন্ধী বলতে কি √5 - 2 এর অনুবন্ধী কি হবে? জাস্ট মাইনাস যেখানে আছে সেটা রিপ্লেসে প্লাস হয়ে যাবে, আর √5 থাকবে, 2 জায়গায় 2 থাকবে। অনুবন্ধী বলতে কি যেটা আছে বিয়োগ সেটার রিপ্লেসে যোগ হবে, যদি যোগ থাকতো সেটা অনুবন্ধী বিয়োগ হয়ে যেত। তাহলে √5 - 2 এর অনুবন্ধী কি? √5 + 2। এই অনুবন্ধী দ্বারা বোথ সাইডে আমরা গুণ করব। কেন গুণ করতেছি? আমার উদ্দেশ্য থাকবে অবশ্যই হরে যেন কোনো ধরনের রুট সম্বলিত সংখ্যা না থাকে। তাহলে √5 + 2 দ্বারা গুণ করব। √5 + 2 দ্বারা যদি বোথ সাইডে গুণ করি, √5 + 2 ইন্টু √5 - 2। তো প্রথমটা ধরেন এ, পরেরটা হচ্ছে বি, সেম অ্যাজ √5, তাহলে এটাও এ, এটাও বি। এই দুটো যদি গুণ করেন, a + b × a - b, a² - b² করে যাবে ফর্মুলায়। √5 + 2 a² - b², তাহলে √5² - 2², √5 + 2 5 স্কোয়ার রুট যাবে -4, √5 + 2/1, √5 + 2। তাহলে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে খ। তাহলে কখনো যদি লব হরে এরকম রুট সম্মিলিত পদ থাকে, আমাদের প্রথম কাজ থাকবে অবশ্যই আমরা এই রুট সম্মিলিত পদটাকে সরাবো যেভাবেই হোক। সো এভাবেই করব। আর পরেরটাতে যাব এখন আমরা। √5 + 2 এটাও একদম ইজি। এটা এ, এটা বি, পরের সংখ্যাটা সেম ভাবে প্রথম সংখ্যা √3a, √2b, a + b × a - b, রাইট? সো a² -
বি স্কোয়ার, রুট 3 স্কোয়ার রুট যাবে 3, স্কোয়ার রুট যাবে 2, 3 থেকে 2 বাদ দিলে 1। সো এটা হবে আনসার। পরের স্লাইডে এক্স এর মান চাইছে, যদি পরিসর হয় তাহলে এক্স এর মান কি হবে। এই ধরনের অসমতা, এই টপিকটা হচ্ছে অসমতা, এই ধরনের অসমতা রিলেটেড যখন ম্যাথ আসবে আমরা অবশ্যই খেয়াল রাখবো একটা ট্রিক্স আছে এখানে 4। যেই সংখ্যাটা থাকবে আমার অপোজিট সাইড দিয়ে সেই সংখ্যাটা সেম সাইড থাকবে, জাস্ট সংখ্যাটা আগে বিয়োগ বসবে। এক্স আমার যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বসবে, সেম ভাবে সেম সাইনটাই দিব, সেম সংখ্যাটাই বসাবো, শুধুমাত্র মাইনাস দেবো এখানে। ঠিক আছে, এটা হচ্ছে ট্রিক্স। তো যেহেতু এখানে এক্স পরম মান 4 আছে, পরম মান সংখ্যা, তাহলে কি করলাম, সেই সংখ্যাটাই দিলাম, এক্স থাকলো সেই সংখ্যাটাই দিলাম, সেম চিহ্ন থাকলো, শুধুমাত্র যে সংখ্যাটা আছে তার সামনে মাইনাস দেব। এইভাবে সকল ধরনের অসমতা আমরা খুব সহজেই করতে পারি। এটা অ্যান্সার হবে ক নাম্বারটা। স্যার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শোনেন, গণিত ক্লাস এমন একটা ক্লাস যেটা এমন একটা টপিক, এমন একটা সাবজেক্ট, এটা গণিতটা আপনার এমন কোনো চাকরির পরীক্ষা নাই যেখানে গণিত কিন্তু লাগছে না, তাই না? আপনি যদি বিসিএস ক্যাডার হতে চান, বলেন তো গণিতের বাইরে আপনি যেতে পারবেন? আপনি প্রাইমারি পরীক্ষা দিতে চান, আপনি গণিতের বাইরে যেতে পারবেন? এমনকি নার্সিং এ যারা পরীক্ষা দিতে চায় তাদেরকেও গণিত লাগে, যারা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যায় তাদেরকেও কিন্তু গণিত লাগে। গণিতের বাইরে আপনি পৃথিবীতে কিচ্ছু কল্পনা করতে পারবেন না। গণিত হলো এমন একটা সাবজেক্ট, তো এটাকে আপনারা সাবজেক্টিভ হিসেবে ধরবেন না, এটাকে সাবজেক্টিভ হিসেবে নেবেন না। এনটিআরসি এ কলেজ পর্যায়ে 2023 সালে প্রশ্নটা এসেছে। এখন আপনার কাছে মনে হতে পারে যে এটা তো সাবজেক্টিভ, এটা তো সাবজেক্টিভের জন্য হতে পারে, বিষয়টা এমন না। এই টপিকটা থেকে আপনার কিন্তু স্কুল পর্যায়ে 2, কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ে, এই যে 3টা ক্যাটাগরি বললাম না, এই 3টা ক্যাটাগরিতে আজকের ক্লাস থেকে আপনি 100% মিলিয়ে নেবেন ক্লাসটা। আপনি আজকে স্ক্রিনশট দিতে পারেন, আপনি আজকে এই ক্লাসটা শেয়ার করে রাখতে পারেন নিজের টাইমলাইনে, গিয়ে দেখবেন যে 100% 2টো মার্ক অন্তত পক্ষে কমন আসছে, দুটো প্রশ্ন অন্তত পক্ষে কমন আসবে। আর যারা সাবজেক্টিভ দিবেন তাদের তো ডেফিনেটলি থাকবেই। অতএব আজকের এই ক্লাসটা কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ। যারা বিশেষ করে তাদের ক্ষেত্রে আমি বলবো, যারা মাদ্রাসার স্টুডেন্ট আছেন, মাদ্রাসার স্টুডেন্টদের একটা কমন সমস্যা হচ্ছে এই গণিত এবং ইংলিশটা। এটা একটা কমন সমস্যা, এটা আপনাদের দোষ না, আমাদেরও দোষ না। আমি নিজেও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, এটা আমাদের দোষ না, আমাদের প্রাকৃতিক ভাবে আমরা গণিতটা ওইভাবে পেয়ে এসেছি। অতএব আপনারা যারা দেখছেন একটু কাইন্ডলি শেয়ার দিয়ে নিজের টাইমলাইনে রেখে দিবেন, যাতে পরবর্তীতে আপনি এই ক্লাসগুলো দেখতে পারেন। আমাদের আজকে থেকে গণিতের একটা ভিন্ন মাত্রার ক্লাস আমরা এখানে টিউটোরিয়ালে দিয়ে দেবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে সাবজেক্টিভ যেটা আছে সেই সাবজেক্টিভের আমরা ক্লাসগুলো কিন্তু পরিচালনা করব। গণিতের সাবজেক্টিভ বলতে কি বোঝায়? এনটিআরসি। আর এনটিআরসি এর পরীক্ষা মানে এবার কিন্তু সে এমসিকিউ ফরম্যাটে হচ্ছে, আর রিটেন আগের মতো থাকছে না। এমসিকিউ যদি ফরম্যাট হয় তাহলে কিন্তু শুধুমাত্র আপনাকে বেসিক শিখলে হবে না, আপনাকে টেকনিকটাও জানতে হবে, এবং খুব অল্প সময়ের মধ্যে কিভাবে অ্যান্সারটা বের করে নিয়ে আসা যায় এটাও কিন্তু আপনাকে জানতে হবে। আর এবার গণিত বিষয় থেকে যারা পরীক্ষা দিবেন তাদের কিন্তু সাবজেক্টিভ 100 মার্ক 140 তো আছেই, এর সাথে সাথে আবার আপনি যে জেনারেল পার্ট 60 থাকবে, সেই 60-এর মধ্যে কিন্তু 15 মার্ক আছে আবার গণিত। তার মানে ওভারঅল আপনার 155 মার্ক থাকবে শুধু গণিতের উপর। আর 55 যদি যার 45 কি 45 হচ্ছে ইংরেজি 15, বাংলা 15, সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান মিলিয়ে 15। এই 3, 15, 45 আর 155 হচ্ছে আপনার সাবজেক্টিভ। অতএব এই ক্লাসটা একদম শেয়ার দিয়ে রাখবেন এবং নিজের টাইমলাইনে রাখবেন। গণিতে যারা আছেন তারা একটু আড়মোড়া ভেঙে একটু জোর নিয়ে বসুন। ইনশাল্লাহ আপনাদের জন্য সাবজেক্টিভের একটা দুর্দান্ত আমরা ক্লাস কিন্তু শুরু করে দেবো, খুব দ্রুত এটা শুরু করে দেবো। ধরে নেন যে শুরু হয়েই গেছে। তো আপনারা গণিত বিভাগ থেকে যারা পরীক্ষা দিবেন সেটা স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে, পাশাপাশি স্কুল পর্যায়ে 2-তে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু কাজে লাগবে। সবার জন্য শুভকামনা রইল। ক্লাসটা মনোযোগ দিয়ে করুন, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। স্যার ঠিক আছে, আসসালামু আলাইকুম। সো আমরা দেখলাম এটা আনসার হচ্ছে গ নাম্বারটা। টেকনিকটা খুবই সহজ, যে চিহ্ন থাকবে সেটা দিব, আর সেই চিহ্নটা বাম পাশে ওই পাশে বসবে, শুধু
সংখ্যাটা লিখে সংখ্যার সামনে নেগেটিভ সাইন দেব। খুব ইজিলি এটা সলভ হবে। আমরা 14 নম্বর এমসিকিউতে যাব। এমসিকিউ, তো এইখানে দেখব 2x - 3 > 5। এই ম্যাথগুলো অসমতার ক্ষেত্রে যখন এই ধরনের ম্যাথ দিবে, একটা জিনিস খুব ভালোভাবে আমাদের মাথায় নিতে হবে যে সাইন কখন চেঞ্জ হবে। ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা -x বা যে কোনো ধরনের সংখ্যা, ঋণাত্মক কোনো ধরনের সংখ্যা দ্বারা যদি ভাগ করি বা গুণ করি, তাহলেই আমার এই চিহ্নটা চেঞ্জ হবে। তাছাড়া যোগ করি বিয়োগ করি কখনো আমার এই সাইন চেঞ্জ হবে না। শুধুমাত্র ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা গুণ এবং ভাগ যদি আমরা দুই সাইডেই করি, তাহলেই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ 2x - 3 > 5। এখন আমি যদি মনে করি যে আমি -1 দ্বারা দুই সাইডে গুণ করব, তাহলে কি হবে? -1 দ্বারা যদি দুই সাইডে আমি গুণ করি, -2x + 3, সাইনটা চেঞ্জ হবে -5 এমন হয়ে যাবে। অর্থাৎ যখনই ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করব, তখনই আমার সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাছাড়া যোগ করি বিয়োগ করি কখনোই চেঞ্জ হবে না। ভাগ যদি আমি পজিটিভ নাম্বার অর্থাৎ পজিটিভ ইন্টিজার অর্থাৎ ধনাত্মক সংখ্যা দ্বারা যদি আমি ভাগ করি, কোনো সমস্যা নেই, চিহ্ন চেঞ্জ হবে না। শুধুমাত্র ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলেই আমার এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সো এইখানে দেখলাম দেওয়া আছে 2x - 3 > 5। এটা কিভাবে করবো? একবারে সিম্পল। 3টা যদি ওই পাশে যায় কি হবে? 5 + 3, 2x > 8। খুব ভালোভাবে খেয়াল করবেন, আমরা যখন 3টা -3 পাশে গেছে প্লাস হয়েছে, চিহ্ন কিন্তু চেঞ্জ হয়নি, চিহ্ন সেম আছে। আমি যেহেতু বলে রাখছি যে সাইন কখন চেঞ্জ হবে, তখনই চেঞ্জ হবে ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা গুণ করলে অথবা ভাগ করলেই আমার চিহ্নটা চেঞ্জ হবে। যেহেতু এখানে শুধু বিয়োগ থেকে যোগ হয়ে গেছে, -3 + 3 হয়েছে, কোনো ধরনের চেঞ্জ হবে না চিহ্নের। আচ্ছা, 2x > 4। এখন x 2 যদি ওপাশে ভাগ হয়ে যায় 8/2, অর্থাৎ x > 4 এটা আসবে। চিহ্ন কেন চেঞ্জ হলো না? আমি পজিটিভ ইন্টিজার অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করছি, ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ বা গুণ করিনি, এই জন্য আমার চিহ্নের কোনো চেঞ্জ আসলো না, অর্থাৎ x > 4। এই যে আমরা পরেরটাতে যাব। এইটা -3x > 9। অলওয়েজ চেষ্টা করব ঋণাত্মক যে সংখ্যাটা থাকবে সেটা যেন আমার এইটা হয় বা এমন হোক অথবা এমন হোক অথবা এমন হোক। অলওয়েজ এক্স এর যে জায়গাগুলোতে সহগ যেন অলওয়েজ 1 থাকে। অর্থাৎ এইখানে আমি চেষ্টা করবো যেন নেগেটিভ কিছু না আসে। এই সাইডগুলোই জাস্ট চেঞ্জ হবে, এই সাইডগুলোই শুধু চেঞ্জ হবে। অর্থাৎ এইখানে 3x > 9 আছে, কি করতে পারি? x এর সহগ 1 রাখতে বলছি আমি, তো প্রত্যেকটা আয়াতে দেখবেন x এর সহগ 1, x এর সহগ 1, x এর সহগ 1, x এর সহগ 1। অপশন টেস্ট ওটি, এটাকে অপশন টেস্টও করতে পারি। তো যেহেতু -3 আছে, x এর সহগ তো -3, 1 রাখা লাগবে। আমি কি করতে পারি? -3 দ্বারা বোথ সাইডে ভাগ করতে পারি। গুণ করলে তো -9 হয়ে যাবে, ভাগ করতে হবে, রাইট? ভাগ যখন করব আমি অবশ্যই বলবো যে যখনই আমি -3 দ্বারা ভাগ করব, -3 দ্বারা ভাগ যখনই করব, ভাগ করলেই সংখ্যাটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। চিহ্ন পরিবর্তন হয়ে যাবে হবে। অর্থাৎ গ্রেটার দেন থাকলে লেস দেন হবে, আর লেস দেন থাকলে গ্রেটার দেন হবে। সো এখন কি করব? x এর সহগ 1 রাখা লাগবে।
সো -3 দ্বারা ভাগ করব, -3 দ্বারা যদি ভাগ করি -3x/-3, যখনই ভাগ করব তখনই চিহ্ন আমার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, যখনই ভাগ করব কি দ্বারা ভাগ করলাম, মাইনাস নেগেটিভ ইন্টিজার, অর্থাৎ ঋণাত্মক পূর্ণ সংখ্যা দ্বারা যখনই ভাগ করব বা গুণ করব তখনই আমার কি চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। নেগেটিভ ইন্টিজার দ্বারা যখন আমরা ভাগ করলাম -3 x থাকলো, x এর সহগ 1 লেস দেন, এখানে কি থাকতেছে তাহলে -3, অর্থাৎ -3, মাইনাস তো থেকে গেল এখানে, এখানে তো মাইনাসটা থেকে গেল। তাহলে গ নাম্বার কি হবে, x লেস দেন -3, ইজি আছে গ। তো এই শর্তটা অলওয়েজ মনে রাখবেন যে মাইনাস চিহ্ন, মাইনাস সংখ্যা কোনো সংখ্যা দ্বারা, এই জন্য এর আগে -x লিখছি, যে অর্থাৎ x কোনো ধরনের সংখ্যা বা পূর্ণ সংখ্যা বুঝাইছি, কোনো ধরনের ঋণাত্মক পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করি বা গুণ করি তখনই আমাদের চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হয়ে যাবে, চিহ্নটা গ্রেটার দেন থাকলে লেস দেন থাকলে গ্রেটার দেন হয়ে যাবে। আমরা পরের স্লাইডে মুভ করব। ঠিক আছে, এটা হচ্ছে x -3 > 2। আমি প্রথম যখন এই যে x এর সীমা পরিসীমা যাই হোক, এই অসমতা রিলেটেড যখন একটু আগে করছি, প্রথমে বলছি যে চিহ্ন যেটা থাকবে সেটাই লিখবো, শুধু সংখ্যাটার সামনে মাইনাস বসাবো, অর্থাৎ -x -3, এটা কি পরম মান তাই না, মডিউলাস কিন্তু কখনো ঋণাত্মক হয় না। কেন, মডিউলাস হচ্ছে শূন্য বা মূল বিন্দু থেকে দূরত্ব বোঝাচ্ছে। আমরা যখন মডুলাসে কোনো ক্লাস করব তখন আমরা ডিটেলস জানবো, আপাতত এতটুকু ধরে রাখি যেটা হচ্ছে মডুলাস, আর মডুলাস কখনো ঋণাত্মক হয় না। এই জন্য আর কি দুটো শর্ত আসে, দ্যাটস ওয়াই এইরকম। তো যখনই আমার মডুলাসটা উঠাই দিব, আমি বলছি দুইটা নিয়মের কথা, একটা শর্টকাট শিখিয়ে দিয়েছি, > 2, যা আছে তাই লিখবো, শুধু পরমাণুটা উঠাই দিব। এখন কি করব, সেম সাইন এই সাইডেও দিব, সেম সংখ্যাও বসাবো সেম ভাবে, শুধু মাইনাসটা অ্যাড করব। এটা হচ্ছে টেকনিক। আর অবশ্যই আমরা দেখে আসছি যে x এর সহগ 1 1 1 পড়ে আসছিলাম একটু আগে, তো এইখানে এরকম আসছে, এরকম কি কোনো এমসিকিউ আছে এখনো না, এখানে আর সলভের কারণ আছে, -3 আছে, হ্যাঁ আমার এখান থেকে একটু সরানো লাগবে, শুধু x রাখা লাগবে। দেখেন সব জায়গায় শুধু x সমৃদ্ধ পদ, x এর সাথে সহগ 1 1 1 1, x এর সহগ 1, এখানে -3 আছে, এটা সরানো লাগবে। তো -3 যেহেতু আছে, +3 করলে তো সরে যাচ্ছে, তো বোথ সাইডে 3 দ্বারা যোগ করব। যোগ বা বিয়োগ যদি করতে যাই অবশ্যই চিহ্নের কোনো পরিবর্তন হয় না, আমরা শিখে আসছি। তাহলে 3 বোথ সাইডে যদি যোগ করি, -2 + 3 less than equal -3 + 3 2 + 3। তাহলে এখানে কি আসলো, 3 - 2 মানে 1 less than equal 3 3 x এটা 5 হওয়ার কথা, ইরর আছে সম্ভবত, এখানে ইরর আছে, আমি আরেকবার চেক করছি। 2 2 বোথ সাইডে 2 2 মাইনাস, ইয়েস ব্ল্যাক, আর এখানে x - 3 + 3, ঠিক আছে, এখানে 3 + 3 + 5 সো এটা হচ্ছে পজিটিভ 1 less than equal x less than equal 5, এটা ভুল দেওয়া আছে, এটা হবে 1 less than equal x less than 5 হবে, less than 5 হবে, জি এটা একটু ইরর আছে, এটা ঠিক করে নেবেন, এটা হবে, এটা আমরা যেভাবে শিখছি ঠিক সেভাবেই করব, কোনো চিন্তার কারণ নেই।
পরের স্লাইডে যাব। এইটা দেখবো আমরা এখন এক্স স্কোয়ার মাইনাস ফোর, এক্স স্কোয়ার মাইনাস ফোর লেস দেন জিরো আছে। তো এক্স স্কোয়ার মাইনাস ফোরটা আগে যদি চিন্তা করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রাইট? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? তাহলে এক্স এর মান যদি আমরা পাইতে চাই, এখান থেকে যদি জিরো ধরি, কথা যদি জিরো ধরি, এক্স ইকুয়াল কি হচ্ছে একটা টু একটা মাইনাস টু বা মাইনাস টু কমা টু, অর্থাৎ এক্স এর মানটা সংখ্যা রেখায় যদি আমি নিয়ে যেতে চাই, মাইনাস মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো, ওয়ান টু থ্রি ফোর। তো আমার সংখ্যা রেখায় এটা কি আসতেছে মাইনাস টু কমা টু, মাইনাস টু এইখানে, অর্থাৎ এই পর্যন্ত, অর্থাৎ মাইনাস টু থেকে প্লাস টু পর্যন্ত শূন্য সহ কিন্তু। তাহলে এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে মাইনাস টু লেস দ্যান এক্স লেস দ্যান দুই। দেখেন এক্স গ্রেটার দ্যান দুই বলছে, এখানে আর কোনো শর্ত নাই, হবে না। এক্স লেস দ্যান মাইনাস টু বলছে, হবে না। এটাও সেম, পরম মান অফ এক্স, এটা পুরো ফর্মুলাটা বসাইলে পুরা উল্টে যাবে এটা। কিন্তু এখানে আমরা যখন সলিউশন করলাম, দেখলাম মাইনাস টু কমা টু, অর্থাৎ এক্স এর ভ্যালু সংখ্যা রেখায় বসালে মাইনাস দুই থেকে দুই পর্যন্তই হবে। তাহলে মাইনাস দুই থেকে বড় এবং দুই থেকে ছোট সংখ্যাটা হবে আমার এটা, মাইনাস টু থেকে টু পর্যন্ত। সো এটা আনসার হচ্ছে খ। পরের স্লাইডে যদি আমরা যাই, আচ্ছা এটা করবো এখন আমরা, টু এক্স প্লাস ওয়ান, এটা ইজি আছে, গ্রেটার দ্যান থ্রি, টু এক্স যদি আমি উল্টাই দেই, আমি একটু আগে কিন্তু বলেছিলাম যে চিহ্ন উল্টানোর ক্ষেত্রে খুব ভালোভাবে খেয়াল করতে হবে এই জায়গাটা। এক্স লেস দেন ওয়ান হবে এটা, এক্স লেস দেন ওয়ান হবে এটা। এইখানে একটা মিস্টেক দেখতে পাচ্ছি, চিহ্ন উল্টে দিলে এক্স লেস দেন ওয়ান হবে। হ্যাঁ, আমরা একটু আগে করে আসছিলাম, এই স্লাইডটাতে যাব। 17 কই গেল, একটু আগে যেটা আমরা সলভ করে আসলাম, 14 নম্বর মান 1 ছিল। হ্যাঁ, এটা 16 নম্বর আমরা এটা সলভ করছি, 16 নম্বর সলভ করছি আমরা, 15 করেছি, 16 করেছি, অবশ্যই 16 করেছি, 17 করেছি, আমরা 18তে আসছি। পরম মান, এখানে কোনো পরম মান ছিল না, এই জায়গাটায় কোনো পরম মান ছিল না, এখানে পরম মান আসছে, চেঞ্জ হয়ে যাবে এই জায়গাটা। টু এক্স প্লাস ওয়ান যদি আমি চেঞ্জ করতে চাই, তো 3, এই সাইড দিয়েও যদি দেই 3 মাইনাস হচ্ছে। এখন বোথ সাইডে আমার কি লাগবে, বিয়োগ করা লাগবে, প্লাস ওয়ান দ্বারা, যেহেতু চিহ্ন ঘুরাইলে এখানে আরো লিখতে পারি আমরা 3 গ্রেটার দেন 2x প্লাস 1 মাইনাস 3। এখান থেকে বোথ সাইডে যদি যাই, x গ্রেটার দেন 3 x গ্রেটার দেন 2। আচ্ছা, এই এমসিকিউতে একটু এরর আছে, তো চেক করবো আমরা এমসিকিউটা। পরম মান দিলে দুইটা ফর্মুলা আসে, আমরা দুটার একটা আগে ট্রাই করব। একটা মিলছে এক্স গ্রেটার দেন ওয়ান, আরেকটা আছে, মনে রাখবেন যখন পরম মান আসবে এখানে দুইটা
ফর্মুলা থাকবে। একটা হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল, যদি সংখ্যাটা আমার পজিটিভ হয়, ধনাত্মক হয়, আর যদি নেগেটিভ হয় তাহলে তাহলে একটা খাটবে, তাহলে আমার একটা খাটতে পারবে। তো এইখানে পরমাণু দেওয়া আছে, পরমাণু যেহেতু আছে, পরমাণু তুললে অবশ্যই আমরা দেখছি কি একবার পরমাণুকে পজিটিভ থাকলে পজিটিভ, নেগেটিভ থাকলেও কি পজিটিভ। কেন? পরমাণু মডিউলাস কখনো ঋণাত্মক হতে পারে না, কারণ কি মূল বিন্দু থেকে দূরত্ব বুঝে, সংখ্যা রেখা মূল বিন্দু থেকে দূরত্ব, কোন সংখ্যার দূরত্ব হচ্ছে পরমাণু, তাকেই পরমাণু বলে। আর দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না। অর্থাৎ 0 1 2 3 4 -1 -2 -3 -4। এখানে আমি বললাম যে মূলবিন্দু থেকে 4 একক দূরত্ব পর্যন্ত, মূলবিন্দু থেকে 4 একক দূরত্ব পর্যন্ত সংখ্যাটি কত? অবশ্যই পজিটিভ 4। আবার যদি বলি মূলবিন্দু থেকে এই পর্যন্ত -4 একক পর্যন্ত দূরত্ব কত? মূলবিন্দু থেকে -4 একক পর্যন্ত দূরত্ব হচ্ছে 4। দূরত্ব তো নেগেটিভ হতে পারে না, একক তার 4 একক, -4 একক সেটা, বাট তার ডিস্টেন্সটা হচ্ছে 4। এই জন্যই বলা হয় মডুলাসে কখনো পরমাণু কখনো নেগেটিভ হতে পারে না, নেগেটিভ মানটা পজিটিভ হয়ে যায়। সো এইখানে একটু আগে যখন আমরা দেখে আসলাম যে অসমতার বিভিন্ন রুল, তখন এটা আলোচনা করা যেত। তো এইখানে আমাদের দুইটা রুল খাটবে, একটা যখন এটা গ্রেটার দেন হবে, আরেকটা যখন এটা লেস দেন হবে। যদি পজিটিভ হয় তাহলে ধরলাম গ্রেটার দেন 1, নেগেটিভ হয় তাহলে ধরলাম লেস দেন 1। তো নেগেটিভ দিয়ে এখন আমরা দেখব। টু এক্স প্লাস 1 লেস দেন -3 দেয়, -4 -2 -2, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। কারণ কি বলছি, যখন এক্স আমার পজিটিভ পরমান, একবার হচ্ছে কি 1, যদি এক্স এর মান যদি আমি ধরি পজিটিভ, আরেকবার যদি ধরি নেগেটিভ, তাহলে এক্স লেস দেন নেগেটিভ ঘুরে যাবে আর কি। এই দুটো শর্ত মানবে অলওয়েজ। তো এইখানে প্রথমে আমরা পজিটিভ সাইড করলাম, পজিটিভ সাইড করে দেখলাম যে 2x + 1 পরমাণুর ক্ষেত্রে একবার সাইন চেঞ্জ হবে, একবার যেমন এমন হচ্ছে চিহ্ন যেহেতু এমন দেওয়া আছে, আরেকবার সাইন ঘুরে নেগেটিভ বসেও সংখ্যাটা বসবে। পরমাণুর ক্ষেত্রে এই দুটো জিনিস মনে রাখবেন, যে সংখ্যা দেওয়া আছে যদি এমন দেওয়া থাকে তাহলে প্রথমত পজিটিভ সাইডটা নিয়ে আগে কাজ করব, দেন কি করব নেগেটিভ সাইডটা নিয়ে কাজ করব। কারণ এখানে তো আমি উল্টাইতে পাচ্ছি না, এখানে আমি যেমন দেওয়া থাকে এটা করতে পারছি না। একটু আগে যেমন দেখে আসলাম, সরি, ax - x, এই যে সমতার এই পার্টিকুলার যে ফরম্যাটটা, সেই রকম করেই তো কিছু এমসিকিউ সলভ করলাম, সেই ফরম্যাটটা এখানে করা যাচ্ছে না, যেহেতু এখানে পরমাণু দেওয়া আছে। সো আমি এখন কি করব, পরমাণুর ক্ষেত্রে একবার পজিটিভ একবার নেগেটিভ, যেটা পরমাণু ফলো করে থাকে, অর্থাৎ একবার এক্স এর পজিটিভ মান দিয়ে কাজ করব, আরেকবার এক্স এর নেগেটিভ মান দিয়ে কাজ করে দেখবো যে কি আসে। সংখ্যাটা যদি পজিটিভ থাকে পজিটিভ নিয়ে করব, নেগেটিভ থাকলে সংখ্যা দিয়ে জাস্ট নেগেটিভ চিহ্নটা দিয়ে কাজ করব। তো এখন দেখব যেহেতু পজিটিভ যখন আমরা নিলাম তখন কি আসলো, 2x + 1 > 3। পরমাণু উঠাই দিছি, আমরা দুটো শর্ত চেক করবো এখানে। আচ্ছা, 2x <3 - 1, 2x greater than 1, দুই দ্বারা ভাগ করছে। এইখানে একটা শর্ত মানছে, কিন্তু পরমাণুর ক্ষেত্রে আরেকটা শর্ত আছে। সেই শর্তটা কি, এই যে 2x + 1 চিহ্নটা পরিবর্তন হবে, যে সংখ্যা থাকবে তার সামনে মাইনাস বসবে, বুঝলো? 2x <3 - 1, 2x <-4, x <-4/2, অর্থাৎ x <-2। তাহলে
আমরা দেখতে পারলাম পরমাণুর কারণে দুইটা রুলের প্রথমটা কি, জাস্ট নর্মালি পজিটিভ সাইনটা নিয়ে কাজ করব। সেকেন্ডটা কি, চিহ্ন উল্টাই দিব, যে সংখ্যা থাকবে সেই সংখ্যা লিখবো। জাস্ট যেহেতু চিহ্ন উল্টাই গেছে, গ্রেটার দেনটা লেস দেন হয়ে গেছে, তার সামনেও নেগেটিভ চিহ্ন বসাই দেব। পরমাণের বিস্তারিত ক্লাসে আমরা আরো ডিটেলস জানবো। আপাতত এতটুকু মনে রাখবো, পরমাণু থাকলে যখন উঠে দেবো তখন দুইটা রুল ফলো হবে। একটা হচ্ছে শুধু পজিটিভ সাইন দিয়ে নর্মাল, আরেকটা হচ্ছে যদি নেগেটিভ সাইন হয় সেই ক্ষেত্রে চিহ্ন উল্টে দেবো, সাইনটা দিয়ে যে সংখ্যাটা আছে সংখ্যাটাই বসাবো। তাহলে 2x লেস দেন -3, 1 টাইপ এসে গেলে -1, 2s লেস দেন -4, x লেস দেন -4/2, x লেস দেন -2। তাহলে কোনটা হলো, একটা হচ্ছে x গ্রেটার দেন 1 আর হচ্ছে x লেস দেন -2। কোথায় আছে, ওইখানে আছে x লেস দেন -2 বা x গ্রেটার দেন 1। দেখেন আপনি যদি শুধু এটা দেখাইতেন ভুলে যেত, কারণ কি আপনি জাস্ট পরমাণুর একটা রুল ফলো করছেন, একটা করেননি। x লেস দেন -2 যদি এটা ফলো করতেন তাও ভুল হয়ে যেত, কারণ আপনি এটা ফলো করেননি। দুইটা সূত্রে আমার দুইটা জিনিসই ফলো করা লাগবে। আর এটা হচ্ছে -2 -1, এটা তো নাই, কারণ x গ্রেটার দেন 1 আর এখানে বলা আছে x লেস দেন 1। অপশন টেস্টও করতে পারেন, এটা না, এটাও না, এটাও না। তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার এটা, ইজি। তো আমরা পরেরটাতে যাবো 19 নম্বরে। অ্যান্সার খ, ঠিক আছে, এটা 19 নম্বরে যাব। 19 নম্বর, এটাও ইজি। এইরকম ম্যাথ আসলে আমরা মিডল টার্ম করব। আমরা মিডল টার্ম সম্বন্ধে জানি, মিডল টার্ম করলেই আনসারটা আমাদের খুব ইজিলি এসে যাবে। ঠিক আছে, এই ধরনের ম্যাথ আসলে আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম করলে খুব সহজেই মিলে যাবে। এবং একটু আগে যখন করছি এই চিহ্নটা মেনটেন করতে হবে, ঠিক সেই কাজটাই করব। তার আগে মিডল টার্ম করে দেখবো এটা কি আসে। x² - 5x + 6, 6 × 6, তার মানে 3 × 2 = 6। x কমন নিলে x - 3, -2 নিলে x - 3। এটা যদি এখানে দেখি তাহলে কি আসতেছে, x - 3 আর x - 2, তাই না? 3 3 কমন, হ্যাঁ, x - 2। এখান থেকে কি বলতে পারি, x ইকুয়াল কি 3,2। x ইকুয়াল কি বলতে পারি 3,2। 3,2 বলতে কি 3,2 বা 2,3, 2 থেকে 3 এর মধ্যে আছে, 2 থেকে 3 এর মধ্যে আছে। সো আমি আগেও বলছি যখন গ্রেটার দেন ইকুয়াল থাকবে সেটাই লিখবো 2,3। তাহলে x এর মানটা সংখ্যা রেখায় 0 1 2 3 4 5 এতটুকুর মধ্যে থাকবে, 2 3 থাকবে। আমার চিহ্নটা যা দেওয়া থাকবে তাই, অর্থাৎ যদি এখানে এমন থাকতো তাই দিতাম। তার আগে x বসাবো, যেই চিহ্ন থাকবে সেই চিহ্নটা দিব, যেই চিহ্ন সেটা থাকবে সেই চিহ্নটাও দিলাম। আমার মিডল টার্মের পর কি আসছে, 2,3 আসছে, দুটা ভ্যালু আসছে। তার মানে 2 থেকে 3 পর্যন্ত, 2 থেকে 3 পর্যন্ত। এই যে আচ্ছা, 2 থেকে 3, খুব ইজি। সাইনটা জাস্ট যদি এখানে আমার শুধু গ্রেটার দেন থাকতো, শুধু গ্রেটার দেন দিয়েই করতাম, সেম আসতো, সমস্যা নেই। সাইনটা যেমন আছে তেমনই থাকবে। মিডল টার্ম করবো, মিডল টার্মের পর ভ্যালু পাবো 2 3, সংখ্যা রেখায় ইনপুট করলে 2 থেকে 3 এর মধ্যে, অর্থাৎ সংখ্যাটা 2 আর 3 এর মাঝেই থাকবে। অর্থাৎ 2 আর 3 এর যদি মাঝেই থাকে, অর্থাৎ 2 সহ 3 পর্যন্ত, 2 সহ 3 পর্যন্ত, এটাই হচ্ছে 2 সহ 3 পর্যন্ত। আমাদের লাস্ট এমসিকিউ আজকে, নম্বর আমাদের এটা হচ্ছে আজকের আমাদের এটা হচ্ছে আজকে লাস্ট এমসিকিউ। তো সেম x+2 একটু আগে করে আসছি, পরম মান থাকলে দুইটা রুল হয় ফলো, x+2 গ্রেটার দেন 5। আরেকটা কি হবে তাহলে, x বসে গেলে 3, x লেস দেন 3, যা আছে তাই
যেই চিহ্ন আছে সেই চিহ্ন একবার পজিটিভ দিয়ে আরেকবার আমরা নেগেটিভ দিয়ে করব, কারণ কি পরমাণুর ক্ষেত্রে দুইটা হতে পারে এক্সট্রা পজিটিভ, হতে পারে এক্সট্রা নেগেটিভ। পজিটিভের জন্য যা আছে তা, নেগেটিভের জন্য কি হবে, চিহ্নটা পরিবর্তন করে শুধু নেগেটিভ সাইনটা দিয়ে হয়ে যাবে। একটা হচ্ছে x<3, দেখেন x<3 কোথাও আছে? নাই। এই তিনটা চেক করতে হবে। এটা হবে কি x<3, 3 হচ্ছে বড় না, বোঝাচ্ছে অপশন টেস্ট করতে পারেন ইজিলি না। তাহলে এইখানেও কি এটা আছে x<3 যে বের হয়েছে, আছে? নাই, এটা হবে না। তাহলে নিশ্চিত এটা হবে। আপনারা যখন এই পুরো ম্যাথ সবসময় এমসিকিউর জন্য করা লাগে না, একটা ক্লু পাইলেই ওটি বা অপশন টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো কোনটা অ্যান্সার। আপনি দুইটা করতেছেন, কেউ একজন জাস্ট এটা বের করছে x<3, x>3 আছে, হচ্ছে না, তার মানে এটা না। x<-7 আছে, তার মানে আরেকটা যে করবো আমি নেগেটিভের, হয়তো সেটা এখানে আছে, কিন্তু দুইটা দেওয়া নাই। তার মানে পরমাণুর ক্ষেত্রে দুইটা জিনিস সবসময় থাকে, দুইটা সবসময় থাকে। তাহলে কোন দুইটা সবসময় থাকতে পারে? হয় এইটা নাহলে এইটা, কারণ এখানে তো সিঙ্গেল আছে পরমাণুর ক্ষেত্রে তো সিঙ্গেল নাও মিলতেছে, এই যে মিলতেছে না, তো মিলতেছে এখানে আছে নাই, তাহলে হয় এখানে হবে নাহলে এখানে হবে। পরমাণুর ক্ষেত্রে কি চেক করলাম আমরা? x<3 কি এখানে আছে? মিলাই 3 এর থেকে x বড়, 3 x, আর আমার আসছে x<3, মিলতেছে না, তাহলে অ্যান্সার অবশ্যই ক হবে। আমরা এখন এটা খ নাম্বারটা পরের নেগেটিভ হলে কি হবে দেখবো। এটা আমাদের লাস্ট এমসিকিউ, আজকে খুব মনোযোগ দিয়ে দেখবো। তাহলে যদি পজিটিভ হয় তাহলে এই সাইড, যদি পরমাণুটা এখন আমরা নেগেটিভ বিবেচনা করি, কি হবে? x+2 চিহ্ন চেঞ্জ হবে, লেস দেন থাকলে গ্রেটার দেন, যে চিহ্ন আছে সেটা থাকবে, সামনে মাইনাস বসবে, চিহ্ন যেটা আসে সেটা চেঞ্জ হবে এবং সংখ্যার সামনের চিহ্নটা চেঞ্জ হয়ে মাইনাস হবে যখন আমরা ঋণাত্মক সাইডটা করব। তো এক্স দুইটা ওই পাশে গেলে কি হচ্ছে? -2, x>-7। তাহলে একটা x>-7, একটা হচ্ছে x<3। দেখবো কোথায় আছে এটা। -7 থেকে x বড়, অবশ্যই মিলছে, এরা যা এটাও তা। -7 থেকে x বড়, -7 থেকে x বড়, মিলছে। লাস্ট এমসিকিউ আজকে এটা আমাদের। আর 3 কোনটা করলাম? x>3, এই যে মিলে গেছে। অর্থাৎ পরমাণুর ক্ষেত্রে আমরা চেক করব শুধুমাত্র দুইটা পার্ট থাকবে, একটা পজিটিভ একটা নেগেটিভ, অর্থাৎ সিঙ্গেল আনসার থাকবে না। কিভাবে বুঝবো? আমি করে দেখলাম x<3 আছে, x>3 সম্ভব না। পরেরটা না, এটা সিঙ্গেল আনসার আছে, আমার দুটো লাগবে। সেকেন্ড অপশন টেস্ট যদি করতে চাই, অবশ্যই মিলে নেই, x<3 হচ্ছে না, আর এখানে 3> x আছে, হচ্ছে না। প্রথমটা তার মানে নিঃসন্দেহে হবে। তার মানে আপনি যদি একটু চালাক হন, একটু চালাক না হলে দুনিয়াতে দেখা মুশকিল। একটু যদি চালাক না হন তাহলে প্রথমটা মানে আপনার দুইটা সাইডই করা লাগলো। দুইটা সাইডই করতে আপনার যদি লাগে 50 সেকেন্ড, আপনার ফ্রেন্ড বা বন্ধু যে আছে তার করতে লাগবে জাস্ট 5 সেকেন্ড। সে শুধু একটা করেই বুঝতে পারবে যে অ্যান্সার কোনটা। সো আপনাকে খুবই চালাক হতে হবে। সো অ্যান্সার হবে এ নাম্বার, ক নাম্বারটা। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে ইনশাল্লাহ।